হ্যালো স্টুডেন্টস, আমি সজল দাস, ফিজিক্স ক্লাস বাই সজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকের মহাকর্ষের চ্যাপ্টারে পড়াবো। আগেও আমি মহাকর্ষের ক্লাস দিয়েছি, আজ আমি মহাকর্ষের পরবর্তী অংশগুলো দেখব। মূলত আজকের আমি মহাকর্ষের কতগুলো টপিক নিয়ে আমি আলোচনা করব। এক হচ্ছে কি মহাকর্ষীয় ক্ষেত্র, দুই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, তিন মহাকর্ষীয় বিভব পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, আর মহাকর্ষীয় স্থিতিশক্তি। মূলত আমি এই চারটে টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব মহাকর্ষীয় ক্ষেত্র কি। দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র বলার আগে আমি তোমাদের বলবো যে চুম্বক ক্ষেত্রটা মূলত কি। তোমরা যদি চুম্বক ক্ষেত্র কি একটু ধারণা করতে পারো তাহলে মহাকর্ষ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। দেখো, তোমরা প্রত্যেকেই চুম্বক ব্যবহার করেছো। দেখবে চুম্বকের চারিদিকে যদি অন্য কোনো একটা বস্তু, আমি লোহা বিশেষত বলি, লোহা বা চুম্বক আনি, বা চুম্বক পদার্থ যদি বলি আমি, লোহা, নিকেল, কোবাল্ট, দেখবে আকর্ষণ করে। তাহলে একটা লোহা একটা আমি চুম্বক রেখেছি যার এনএস মেরু আছে, এর নিকটবর্তী অঞ্চলে যদি আমি একটা চুম্বক পদার্থ বা চুম্বক আনি, দেখা যায় যে ধরো এখানে একটা আমি চুম্বক পদার্থ, একটা আয়রন এনেছি আমি, দেখা যাবে যে এই চুম্বক পদার্থটা এই চুম্বক দ্বারা আকর্ষিত হবে। আমরা বুঝতে পারছি এই চুম্বকের চারিদিকে একটা প্রভাব পরিলক্ষিত হয়। এইখানে অন্য কোনো চুম্বক পদার্থ বা চুম্বক আনলে সেই চুম্বক পদার্থ বা চুম্বক এই চুম্বক দ্বারা প্রভাবিত হবে, আকর্ষিত হবে বা বিকর্ষিত হতে পারে। সেই রকম মহাকর্ষ ক্ষেত্রেও তাই একই রকম বলছে। কোনো একটা বস্তু, আমি যদি মহাকর্ষ ক্ষেত্রের কথা বলি তাহলে সেক্ষেত্রে বলবো কোনো একটা ভর যদি আমি রাখি, এম ভরে একটা যদি বস্তু রাখি, এর পাশে, এর নিকটবর্তী অঞ্চলে বা এর চারিদিকে কোনো একটা বিন্দুতে যদি অন্য একটা বস্তু আনি, এম ড্যাশ ভরের বস্তু, এটা যদি ক্যাপিটাল এম বলি, তাহলে এই বস্তু কর্তৃক একটা আকর্ষণ বল অনুভব করবে। তাহলে আমরা বলতে পারি এই বস্তুর চারিদিকে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে, মূলত এটা ভরের জন্য। দেখো, ব্রহ্মজগতে না তিনটে ক্ষেত্র আছে। একটা তিনটে ক্ষেত্র কি? মহাকর্ষীয় ক্ষেত্র, দুয়ে কি আছে? চুম্বক ক্ষেত্র, তিনে তড়িৎ ক্ষেত্র। এই তিনটে মূলত ক্ষেত্র, এই পুরো জগতে তিনটে ক্ষেত্র অবস্থান করছে। মহাকর্ষীয় ক্ষেত্র কখন তৈরি হবে? একটা যদি বস্তু বা ভর আমি যদি বলি, তাহলে ভরের চারিদিকে অন্য কোনো দ্বিতীয় বস্তু আনলে ওই ভর প্রথম বস্তুকে কী করবে? আকর্ষণ করবে। তা এর চারিদিকে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা যদি বলি যে কোনো একটা বস্তু বা ভরের নিকটবর্তী অংশে দ্বিতীয় কোনো বস্তু আনলে যদি ওই বস্তুটা ওই বিন্দুতে কোনো মহাকর্ষীয় আকর্ষণ বল অনুভব করে, তাহলে আমরা বলবো যে ওই বিন্দুতে একটি ক্ষেত্র আছে এবং সেটা প্রথম বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলা হবে। মূলত এটা ভরের জন্য, বস্তুর ভর আছে তাই তার চারিদিকে মহাকর্ষীয় ক্ষেত্র আছে। যে কোনো বস্তু যখন থাকবে, বস্তুর ভর আছে, তার চারিদিকে কী আছে? মহাকর্ষীয় ক্ষেত্র কাজ করে এটা। আর চুম্বক চুম্বক পদার্থ রাখলে তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র, চুম্বক যদি রাখি তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর তড়িৎ ক্ষেত্রে কোনো আধান রাখলে তার চারিদিকে কী হবে? তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তো আমরা দেখব যে মহাকর্ষীয় ক্ষেত্র তাহলে এটা কি, যে কোনো বস্তুর চারিদিকে তার ভরের জন্য যে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করে, কোনো একটা বস্তুর চারিদিকে যে ক্ষেত্র কাজ করে, ভরের জন্য তার চারিদিকে যে ক্ষেত্র আছে সেটা মহাকর্ষীয় ক্ষেত্র।
ওই ক্ষেত্রে দ্বিতীয় কোনো বস্তু আনলে ওই বস্তু প্রথম বস্তু কর্তৃক আকর্ষণ বল অনুভব করবে, সেই অঞ্চলটাই মূলত মহাকর্ষীয় ক্ষেত্র। এবার আমরা দেখব মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র এটা। এবার দেখব মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা কি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা কি? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়। মানে একটা বড় বস্তু আমি রেখেছি, এম ভরে একটা বস্তুকে আমি রেখেছি। আমি বলেছি, আগেই বলে দিলাম যে একটা বস্তু আছে মানে তার চারিদিকে একটা ক্ষেত্র কাজ করে। যদিও এই ক্ষেত্রটা তত্ত্বগতভাবে অসীম, কিন্তু বাস্তবে অসীম নয়। একটা সময় পর, একটা দূরত্বের পর এর তারপর মহাকর্ষীয় আকর্ষণ বল ক্ষীণ হয়ে যায়। যাই হোক, একটা বস্তু এছাড়া একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে। এই ক্ষেত্রে যদি আমি একটা অন্য কোনো একক ভরে একটা বস্তু আনি, যার মাসটা কত 1 ইউনিট মাস, বলছে একক ভরে একটা বস্তু রাখলে এই বস্তুটা এই বিন্দুতে যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হবে। মানে এম ভরের বস্তু রাখলে এফ বল অনুভব করে, তাহলে একক ভরের বস্তু কত বল অনুভব করবে? F/m। এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আমি যদি ই দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি ই সমান F/m। তাহলে এফ সমান আমরা বলতে পারি E/m। তবে এইটা কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য? এটা একটা বল, কিন্তু একক ভরের বস্তুর জন্যে। তো এখন তোমরা যদি এটা ভাবো, দেখো এটা একক ভরের বস্তু আছে, এর সেন্টার থেকে মনে করো আর দূরে আছে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? এদের মধ্যে ক্রিয়াশীল বল আমরা যদি বলি ই সমান কত হবে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, স্মল এম এর জায়গায় 1/r²। তাহলে অতএব আমরা বলতে পারি এফ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই r² ইন্টু এম। তোমরা লক্ষ্য করে দেখো মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা এসে গেছে। মানে এম ভরের বস্তু রাখলে এই পরিমাণ বল অনুভব করবে। মানে আমি যদি এটাকে এইভাবে করি, মানে দেখো তোমরা লক্ষ্য করে দেখো, জানি এফ সমান আমি ই জায়গায় লিখতে পারি তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই r² ইন্টু স্মল এম, যেটা মহাকর্ষীয় মানে নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। আর এইটার জায়গায় যদি আমি ই লিখে দিই তাহলে অ্যাকচুয়াল এইটা ফিরে আসবে এফ সমান এম, ই সমান F/m। এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এইটাই। এবার আমরা দেখব মূলত যে মহাকর্ষীয় বিভবটা কি। মহাকর্ষীয় বিভবটা কি? যে বলছে যে একক ভরে একটা বস্তুকে, মানে ইউনিট মাস, একক ভরে একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনোটা বিন্দুতে আনবো। দেখো ধরে একটা বস্তু রেখেছি, এটা মনে করো এম ভরের বস্তু, এটা এম ভরের একটা বস্তু। এর চারিদিকে মহাকর্ষীয় ক্ষেত্র আছে, ভর আছে মানে তার চারিদিকে মহাকর্ষীয় ক্ষেত্র আছে। এর কেন্দ্র থেকে x দূরে আমি একটা একক ভরের বস্তু রেখেছি। একক ভরের বস্তু মানে এমটা কত 1। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? ই সমান আমরা বলতে পারি যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ইন্টু 1/x²। কারণ এমটা 1, ই লিখলাম কারণ একক ভরের বস্তু, ওই জন্য প্রাবল্য। যাই হোক, এইবার আমি যদি খুব ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটাই dx, কতটা সরণ ঘটিয়েছি? আমি dx পরিমাণ সরণ ঘটিয়েছি।
তাহলে ওয়ার্ক ডান কত হবে? কৃতকার্য সমান আমরা জানি ডিডাব্লিউ, খুব ক্ষুদ্র সরণ ঘটিয়েছি। তাহলে কৃতকার্য সমান আমরা জানি কৃতকার্য সমান বল ইন্টু সরণ। বল কত আসছে? ই ইন্টু সরণটা কত? ডিএক্স। তাহলে ডিডাব্লিউ সমান আমরা বলতে পারি ই জায়গায় লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, একটা কথা তোমাদের বলি যে প্রথমে আমি ক্ষুদ্র দূরত্বের জন্য কী পরিমাণ কার্য করতে হয় সেটা আমি নির্ণয় করি, তারপর আমরা ইন্টিগ্রেশন করে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা নির্ণয় করব। সাপোজ বলছি পৃথিবীর কেন্দ্র থেকে মনে করো আর দূরে কোনো বিন্দুতে আমি বস্তুকে আনছি, তাহলে আমি ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, কোথা থেকে? অসীম থেকে আনছি, ইনফিনিটি টু আর ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্যাপিটাল জি এখান থেকে, তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ মানে ডাব্লিউ, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম চলে আসবে, আর এক্স স্কোয়ারের 1/x ইন্টিগ্রেশন করলে কত হয় তোমরা জানো, 1/x স্কোয়ার ডিএক্স করলে কী হবে? এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1 সমান এক্স টু দি পাওয়ার -1, আর সামনে -1 অ্যাকচুয়াল আসবে, এটা কি -1/x। তাহলে এটাকে আমি যদি বসাই হবে -1/x ইনফিনিটি টু আর। এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে? তাহলে এটা আসবে কি পাচ্ছি কি আমরা যে ডাব্লিউ সমান যাহাই ডাব্লিউ তাহাই ভি, মহাকর্ষ বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। অতএব আমরা বলতে পারি যে ভি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম মাইনাসটা আমি নিয়ে নিলাম 1/r -1/∞, আর 1/∞ 0। তাহলে বিভব ভি সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, এটাই মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এটাই মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এইটা মহাকর্ষীয় বিভবের রাশিমালা আমরা পাচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষীয় বিভবের রাশিমালাতে মহাকর্ষীয় বিভব সর্বদাই ঋণাত্মক হয়। কারণটা আমি বলছি কেন নেগেটিভ আসছে। এখন যত দূরত্ব বাড়বে, মানে আর এর মানটা যত বাড়বে, পৃথিবী কিন্তু যত আমরা দূরে যাব, মহাকর্ষীয় বিভবের মান তত কী হবে? বাড়তে থাকবে। মানে আর এর মান যত বাড়বে ভগ্নাংশটা কী হবে? তত কমতে থাকবে। আর কমা মানে কি? নেগেটিভে কমে যাওয়া মানে বেড়ে যাওয়া, মানে যত আমরা নেগেটিভ কম মান পাবো তত কি বেশি হবে, মানে অ্যাকচুয়াল অসীমে গিয়ে মহাকর্ষীয় বিভবের মান কী হবে? 0 হবে। পৃথিবী পৃষ্ঠে যদি আমি বলি যে বিভব, মহাকর্ষীয় বিভব সর্বদা কী হবে? সর্বদা নেগেটিভ হবে। এবং অসীমে মহাকর্ষীয় বিভবের মান কত? মহাকর্ষীয় বিভবের মান 0। মহাকর্ষীয় বিভবের মান 0 এবং সর্বাধিক, এবং এটি সর্বাধিক, এবং এটি সর্বাধিক। এইটা। আর পৃথিবী পৃষ্ঠে কত হবে? পৃথিবী পৃষ্ঠে ভি সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, কারণ তখন স্মল আর সমান কী হবে? ক্যাপিটাল আর। এই যে বিভবটা নেগেটিভ, আমরা অ্যাকচুয়াল বিভব আমরা স্কেলার রাশি, এটা একক ভরের বস্তুকে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তো বিভবটা কেন নেগেটিভ? মূলত আমি তোমাদের বলি যে বল ক্ষেত্রে দু ধরনের কার্য করি আমরা। বলের দ্বারা কার্য করি, বলের বিরুদ্ধে কার্য। বলের দ্বারা কার্য কী বলতো? ধরো একটা বস্তুকে আমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যাই, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, কিন্তু আমার বলের দ্বারা কার্য। এটা হচ্ছে কি, মানে আমার বলের দ্বারা কাজ হলো ধনাত্মক কার্য, অভিকর্ষের বলের বিরুদ্ধে ঋণাত্মক কার্য। এইবার
যখন আমি একটা বস্তুকে আমি অনেক দূর থেকে আনছি, খুব ধরে রেখেছি, খুব আস্তে আস্তে আনছি, মানে ওর গতিশক্তির কোনো রূপ পরিবর্তন হবে না, আস্তে আস্তে আনছি, মানে কি আমার বলের বিরুদ্ধে কার্য কিন্তু অভিকর্ষ বলের দ্বারা কার্য। আমার এই যে বহিস্থ এজেন্ট যে বস্তুটাকে আনছে খুব আস্তে আস্তে পৃথিবী পৃষ্ঠের দিকে আনছে, মানে কি বহিস্থ এজেন্টের বলের বিরুদ্ধে কার্য, এই জন্য নেগেটিভ সাইন আসছে। তো আমরা সবসময় যেন এভাবেই দেখব। তাহলে এটাই। এইবার আমি যদি অভিকর্ষ যদি আমি স্থিতিশক্তির কথা বলি, দেখো এম ভরের বস্তুকে আনতে যদি ডাব্লিউ কার্য করতে হয়, তাহলে একক ভরের বস্তু আনতে কত কার্য করতে হবে? W/m। তো এখান থেকে আমরা মহাকর্ষীয় স্থিতিশক্তি বের করতে পারি। মহাকর্ষীয় স্থিতিশক্তি, মহাকর্ষীয় স্থিতিশক্তি। দেখো আমি মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাতে বলেছি একক ভরের একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলা হয়। তাহলে এবার এম ভরের বস্তুকে যদি বলি, এম ভরের বস্তু মানে ডাব্লিউ কার্য করতে হয়, তাহলে একক ভরের বস্তু মানে কত W/m, এটা তো বিভব ভি, তাহলে বিভব ভি সমান W/m। অতএব ডাব্লিউ সমান আমরা পাচ্ছি m ইন্টু ভি, আর ভি এর মান আমি জানি, তাহলে m ইন্টু ভি সমান কী হবে? মাইনাস G M/r। অতএব ডাব্লিউ সমান মাইনাস G M/r। এটাই মহাকর্ষীয় স্থিতিশক্তি, মানে কার্যটাই শক্তির পরিমাণ। এটাকে আমি যদি ইপি লিখি, অতএব ইপি সমান মাইনাস G M/r। এটা হচ্ছে কি মহাকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালা। আজকের আমাদের এই পর্যন্ত। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো মাই চ্যানেল ফর নিউ ভিডিওস।